আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো। শুনে রাখবেন, আজকে দাঁড়িয়ে বলে গেলাম। কম্প্রোমাইজ মানে কি? মানে তোমাকে তার সঙ্গে বিছানায় যেতে হবে, এটাই তো বেশিরভাগ বিশেষ কথা। ছেলেদেরকে নানা রকম ভাবে এক্সপ্লয়টেশনটা আছে, বিশেষ করে মডেলিং জগতে। এবং একটা মেয়ে এটা করছে, মানে সমাজের কাছে দৃষ্টান্ত, যে আরো মেয়েদের কাছে আরো দৃষ্টান্ত। হ্যাঁ, নমস্কার সবাইকে, এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। আজকে আমাদের এই খোলা আড্ডা অনুষ্ঠানের অতিথি আনন্দবাজারের প্রাক্তন সাংবাদিক, আমার সহকর্মী নিবেদিতা দে। নিবেদিতা আনন্দবাজারের এমন একটা ফিল্ডে কাজ করেছেন যেখানে নারী নিগ্রহের ঘটনা যে সমস্ত ফিল্ডে সব থেকে বেশি হয় তার মধ্যে একটি, সেটা হচ্ছে সেলিব্রিটিদের জগৎ, টলিউডে। এবং অনেক সেলিব্রিটির সঙ্গে ওর ব্যক্তিগত আলাপচারিতায় সেই সমস্ত মহিলারা তাকে অনেক সময় অনেক রকম কথা বলেছে। তা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এই আলোচনাটা, আজকের আমাদের এই খোলা আড্ডাটা। তা নিবেদিতাকে প্রথমেই আমাদের সমস্ত দর্শকের পক্ষ থেকে স্বাগত জানাবো এই অনুষ্ঠানে। তুমি তোমার মূল্যবান সময় দিচ্ছ। নিবেদিতা, আমার প্রথমে আমরা জানতে চাইবো যে তুমি যে জায়গাটাতে দীর্ঘদিন কাজ করেছো, যে সেলিব্রিটি ফিল্ডে, সেখানে তোমার অনেক অভিজ্ঞতা হয়েছে। এরকম নারী নিগ্রহ, মেয়েরা কেউ পেশা ছেড়ে চলে গেছে, কেউ অনেক কষ্ট সহ্য করে লড়াই করতে হয়েছে তাদের, কেউ মেনে নিতে বাধ্য হয়েছে। এইরকম কিছু অভিজ্ঞতা যদি তুমি আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করো, তাহলে আমার মনে হয় যে এই নারী নিগ্রহের যে চেহারাটা এখন সামনে উঠে আসছে এবং মহিলারা প্রতিবাদে নেমেছে, সেটা অনেকটা পরিষ্কার হবে যে কোনো জায়গাতেই মহিলারা, কোনো বয়সের মহিলারাই খুব নিরাপদ নয়। তুমি এরকম আমাদের যদি কিছু অভিজ্ঞতা শেয়ার করো। সুব্রত, প্রথমেই তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার চ্যানেলে আমি দেখি, আমাকে আহ্বান করার জন্য এবং আমাকে এই বিষয়টা, বিশেষ করে এই বিষয়টা আমাকে মতামত নেওয়ার জন্য। এবার বলি যে আমি যে ফিল্ডে কাজ করতাম, মানে এন্টারটেইনমেন্ট মেইনলি, সেখানে তো দেখো সেটা তো একটা জায়গা, কিন্তু আমি তোমাকে বলছি এন্টারটেইনমেন্টে হয়তো বেশি হয় এটা ঠিক, যেহেতু ওখানে একটা আলোর জগৎ এবং সেখানে একটা আলোর মানে সামনে এসে পাদপ্রদীপের আলোয় এসে তাড়াতাড়ি খুব দ্রুত পরিচিত হওয়ার জায়গা থাকে, সেই জন্য সেখানে বেশি হয়, এটা আমি মানি। কিন্তু এই ঘটনাটা সর্বক্ষেত্রে হয়, সেটা আমি আসছি না। তুমি যেটা জিজ্ঞেস করলে যে এই ধরো টলিউড বা ধরো অন্যান্য ক্ষেত্রে, যেটা মানে ক্যামেরার সামনে ব্যাপারটা, তো রিসেন্টলি তোমাকে একটা বলি, এই যে ধরো সাউথে, সাউথ ইন্ডিয়াতে একটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে যে বলে দেওয়া যে ভবিষ্যৎ মানে মিটু, মানে যেটাকে বলে মিটুর ব্যাপারটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। মিটুটা মাঝখানেও একবার হচ্ছিল, কিন্তু সেটা আবার ধামাচাপা পড়ে যায়, আবার শুরু হয়েছে। এবং আমাদের টলিউডের শ্রীলেখা মিত্র কিন্তু সেখানে সত্যি সত্যি বলেছে ওর সঙ্গে কি হয়েছে। ও কথা বলতে গেছিল, তাকে ডেকেছে, তার হাত ছুঁয়েছে এবং ইত্যাদি এবং ইত্যাদি, সেটা আমরা অনেকেই জানি। এবারে বলি যে যারা জানি না, এরকম প্রচুর মেয়ে তো আছে যারা জানি না। আমি রিসেন্টলি একজন ইন্টারভিউ করেছি, সেটা আমার চ্যানেলে তুমি খুব অচিরেই দেখতে পাবে। সে কলকাতা থেকে বম্বে গেছিল অভিনয় করার জন্য, এবং অভিনয়ের তার উপায়ও ছিল, সে অভিনেত্রী হতে চেয়েছিল ফিল্মে, কিন্তু শুধুমাত্র এই জিনিসটা আছে বলে, মানে এই কাস্টিং কাউচ বা ইত্যাদি আছে বলে সে এই জগৎটায় না গিয়ে একটা সুনিশ্চিত জগতের মধ্যে চলে গেছে। টিভি সিরিয়াল মানে যেগুলোতে অন্তত সে কমফোর্টেবল, সেই জগতে চলে গেছে। এবারে ধরো আরো অনেকে আছে যারা আমাকে বলেছে, তাদের আমি নাম করতে পারবো না কারোরই, তারা অনেকেই ফিল্মের জগতে আসতে পারেনি নানা কারণ। কেউ কম্প্রোমাইজ করে, কেউ কম্প্রোমাইজ করে না। এবার এই যে কম্প্রোমাইজ শব্দটার মধ্যে একটা অদ্ভুত মানে আছে যে কম্প্রোমাইজ মানে কি, মানে তোমাকে তার সঙ্গে বিছানায় যেতে হবে, এটাই তো বেশিরভাগ বিশেষ কথা। কিন্তু সেখানে শেষ হয় না কথাটা, জানো তো সুব্রত। একটি মেয়েকে বলা হলো তোমাকে এর সঙ্গে এই করতে হবে এবং এটার পরে তুমি এইটা পাবে,
সেই মেয়েটিকে বলা হলো, সেই মেয়েটি সেটি হয়তো করলো। বেশ কিছুদিন পরে মেয়েটি বললো, কি হলো, তুমি যেটা বলেছিলে সেটা তো পেলাম না। তখন বললো, না না, তা করলে হবে না, আমার অমুক বস বা প্রযোজক বা ইত্যাদি, তার সঙ্গেও তোমাকে এই কম্প্রোমাইজে যেতে হবে। হুম। ফলে একটি মেয়েকে যে কম্প্রোমাইজ করলেই যে সে তার কাজের মূল্যায়ন হবে বা সে কাজ পাবে, তেমনও কিন্তু না। খুব সুতরাং ভয়ঙ্কর এটা কথা একটা বললে তুমি। ভয়ঙ্কর ট্র্যাপ, ভয়ঙ্কর ভয়ঙ্কর। ট্র্যাপ। হ্যাঁ, হ্যাঁ, এমন একটা ট্র্যাপ, সেখানে যদি তুমি পা দাও, তাহলে মানে লটারির মতো, নয় তুমি সত্যি উন্নতি করবে, নয় তুমি একদম গাটারে চলে যাবে। হুম। ফলে এই যে ক্ষেত্র, যেখানে ধরো মানে ছেলেদের যদি বলো, ছেলেদেরও এই জিনিস আছে। হ্যাঁ, ছেলেদেরও কিন্তু এই জিনিস আছে, তুমি ভেবো না যে ছেলেদের নেই, ছেলেদেরও কিন্তু এই জগৎটা আছে। আচ্ছা এদেরও একটা আচ্ছা মানে যাদের ধরো সেক্সুয়াল অন্যরকম, যাদের পুরুষের প্রতি আকর্ষণ, সেই আচ্ছা ধরনের মানুষদেরও কিন্তু এদের ছেলেদেরকে নানা রকম ভাবে এক্সপ্লয়টেশনটা আছে, বিশেষ করে মডেলিং জগতে। হুম। আচ্ছা। এক্সপ্লয়টেশনটা আছে, বড় ডিজাইনার, তার কাছে মডেল গেছে, সেই মডেলকে মানে ঠিক করে মানে এই পরিচিতি করে দেবো, এই জন্য তাকে করা হয়। কিন্তু সুব্রত, আমরা যে বিষয়ে কথা বলতে বসেছি, আমার মনে হয় এই যে কাস্টিং কাউচ বা ইত্যাদি, সবই কিন্তু পারস্পরিক ভাবে দুজনের ইচ্ছে নিয়ে একটা কাজ হচ্ছে। মানে যে কাস্টিং কাউচে যাচ্ছে, যে যাচ্ছে না, সবই একটা পারস্পরিক একটা সমঝোতার, মানে যাচ্ছে না, ঠিক আছে, সে এলো না, তার কাজও হলো না, মিটে গেল। কিন্তু যে ঘটনাটা আমাদের ঘটেছে, মনে হয় সেই জায়গাটার জন্যই আমরা এই ইন্টারভিউটা আলোচনাটা, শুরু হ্যাঁ। করছি, মানে এই আরজি করের ঘটনাটা, হুম হুম যে আলোচনাটা করছি, সেটা হচ্ছে যে সেটা কিন্তু কোনো পারস্পরিক আদান প্রদান, ইচ্ছে অনিচ্ছে, কাস্টিং কাউচ, এগুলো কিছুই না। হুম হ্যাঁ, এগুলো হচ্ছে প্রপার ক্রাইম, এটা হচ্ছে অ্যাবসলিউট ক্রাইম। ওই কাস্টিং কাউচ যদি ক্রাইমের এক ওয়ান হয়, এটা হচ্ছে একদম 1000। হুম। হ্যাঁ, ওটা ঠিকই হচ্ছে বলেছো। শুরুয়াত। হুম ওটা হচ্ছে শুরুয়াত, মানে ওটা হচ্ছে ক্যাটাগরি। হ্যাঁ, মানে ওই ক্যাটাগরি ফার্স্ট স্টেপ কাস্টিং কাউচ, একদম লাস্ট স্টেপ হচ্ছে খুন ধর্ষণ। হ্যাঁ, হুম তো সেটাই বলছি যে এখানে তো তোমার ইচ্ছে অনিচ্ছের কোনো ব্যাপার নেই, এখানে তো তুমি জেনে গেছো, সেটাই তোমার অপরাধ। হ্যাঁ, বা হুম। তুমি বা তুমি জেনে গেছো, বা তুমি জানাতে গেছো, বা তুমি চাওনি, কি তো আমরা জানি না এক্স্যাক্টলি কি হয়েছে, তো আমরা কেউ জানি না, না? সেটাই হ্যাঁ, আমার সেটাই মনে খুব হয় বড় যে বড় প্রশ্ন, এখন একটা বড় প্রশ্ন, যে হ্যাঁ, এক্স্যাক্টলি কি হয়েছে, এক্স্যাক্টলি কি হয়েছিল। মেয়েটা প্রতিবাদ করেছিল, এ তরুণী চিকিৎসক না, সে তার উপর শুধু এটা একটা নিগ্রহের ঘটনা, বিচ্ছিন্ন একটা নিগ্রহের ঘটনা, না তার মধ্যে একটা বড় পরিকল্পিত একটা কোনো র্যাকেট কাজ করছে। এই প্রশ্ন চিহ্নগুলোই নিয়ে তো এখন সমস্ত সমস্ত সমাজ আলোড়িত হচ্ছে বলা যেতে পারে। হ্যাঁ, তো সেই না, জন্যে আমি এটা একটু, এটা হ্যাঁ, হ্যাঁ, আমি একটু তোমাকে বলো বলো। প্রথম থেকে আমি একটু ঘটনাটা একজন সাংবাদিক হিসেবে বিশ্লেষণ করার জন্য বলবো যে তুমি ঘটনাটা প্রথম থেকে নজরে রাখছো, যে একটি পরিবারের কাছে একটি ফোন এলো হঠাৎ, তার মেয়ে কর্মস্থলে আছে, খুব সেফ সিকিউর জায়গা, সরকারি হাসপাতালের কর্মস্থলে। সে নিজে চিকিৎসক, সে এমডি করছে, সে 36 ঘন্টা ডিউটি করার পরে তার বাড়িতে পরের দিন ফিরবে। তার সেই সময় তার বাড়িতে তার বাবার কাছে এবং মার কাছে একটি ফোন এলো। সেখান থেকে তুমি যদি ঘটনাটাকে যদি বিশ্লেষণ করো, তাহলে তোমার কাছে তো একজন সাংবাদিক হিসেবে, একজন নারী হিসেবে তোমার কাছে কি রকম মনে হয় ব্যাপারটা? এটা যতটা না ধর্ষণ, তার থেকে বেশি খুন, প্রথম কথা, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে যেহেতু এ নারী, সেই জন্য এটা ধর্ষণটা হচ্ছে উপরি, উপরি, ধর্ষণটা উপরি। তার কারণ হচ্ছে যে এই যে ধরো খুন, হ্যাঁ, খুনটা কেন হলো? আসলে ব্যাপারটা হচ্ছে যে প্রথম দিন থেকে যে ঘটনাটা, মানে কেন এই আলোড়নটা, সেটা ব্যাপারটা হচ্ছে, ধরো আমরা কি হয়, আমরা যখন অফিসে কাজ করেছি, এবার তুমি ভাবো আমাকে বাড়ি থেকে ফোন করে জিজ্ঞেস করা হতো কি, যে কিরে অফিসে ফিরেছিস, আমি তখন কি বলতাম, হ্যাঁ অফিসে ঢুকে গেছি। তারপর থেকে কিন্তু তারা নিশ্চিন্ত। হুম হ্যাঁ, এই মেয়েটির বাবা মাও কিন্তু নিশ্চিন্ত, সে তার অফিসে ঢুকে গেছে। আরজিকর, আরজিকর মানে কলকাতার একটা হাট, এবং একটা মানে আমি কি বলবো, আমি একটা বেসরকারি সংস্থায় কাজ করতাম, এটা একটা সরকারি জায়গা, একটা ডাক্তার, সে মানে একটা ডাক্তার তৈরি হতে কিন্তু কি প্রচন্ড তার মানে পরিশ্রম, এবং পুরো সমাজের পরিশ্রম লাগে, তাদের টিচারের পরিশ্রম লাগে, তার নিজের পরিশ্রম লাগে, বাবা মার লাগে, মানে একটা যৌথ প্রচুর পরিশ্রমের ফল কিন্তু একজন ডাক্তার। হ্যাঁ, এবং সরকারের অনুদান সব মিলিয়ে তো ব্যাপারটা হচ্ছে। হ্যাঁ, মানে কেন করের টাকাও সমাজ, লাগে, প্রচুর টাকা তাকে একটা ডাক্তার তৈরি করতে প্রচুর গেলে। টাকা লাগে, এবার টাকার থেকেও বড় তার মেধা, এরকম একটা তার মেধাও মেধা তো লাগে, তুমি হ্যাঁ পাবে না। ঠিক।
মাথা ঘুরে মরলেও তো এরকম একটা মেধা পাওয়া যায় না বলো আজকালকার দিনে। হ্যাঁ, এবং একটা যখন মেয়ে এটা পড়াশোনা করা করছে, মানে শিখে উঠেছে, সমাজের কাছে দৃষ্টান্ত, যে আরো মেয়েদের কাছে যে আরো আরো দৃষ্টান্ত। হ্যাঁ, দৃষ্টান্ত। হ্যাঁ, একটা মেয়ে প্রথম কথা ডাক্তার, এবং তারপরে সে একটা এইরকম ক্র্যাক করে সে সরকারি কলেজে আরজি করের মতো জায়গা, তার মানে তার র্যাঙ্কটা কোন পজিশনে ছিল, তার মানে ছোটবেলা থেকে সে কি প্রচন্ড ডিসিপ্লিনের মধ্যে দিয়ে গেছে। এত সুন্দর একটা জিনিসকে, একটা ফুলের মতো জিনিসকে যারা নষ্ট করেছে, তাদের যে কি নিঘিন, মানে কি নিকৃষ্টতম মানুষ হলে এটা করতে পারে। হুম। এটা তো আমার প্রথম বক্তব্য, এটা সবার বক্তব্য, সবার আমার কেন, এটা মানে সারা পৃথিবী সেটা বলবে। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে এটা কেন করলো, এটা প্রথম প্রথম যেটা দু তিনটে মতামত জানা যাচ্ছে যে এখানে নানা রকম অপরাধমূলক কাজ হতো, সেই অপরাধমূলক কাজও জেনে গেছিল। ঠিক আমরা যেরকম জেনেছিলাম সত্যজিৎ রায় ফেলুদাতে, যে আমরা যখন দেখেছিলাম যে ওই মগনলাল মেঘরাজ জেনে গেছিল যে ওই ঠাকুরমশাইটা ওই গণেশটা দেখতে পেয়ে গেছে, দেখতে এবং পেয়ে সেই গেছে। গণেশ বিপ্লব চট্টোপাধ্যায় গিয়ে দিয়ে দিয়েছে। তার মানে কি, ও ক্রাইমের আসল মূল জিনিসটার আঁখো দেখি, মানে ও দেখে ফেলেছিল। হুম। তার মানে ও যদি দেখে ফেলে থাকে তবেই না ওকে শেষ করতে হবে, কতল করতে হবে। একটা এটা কারণ হতে পারে। দ্বিতীয় হতে পারে যে এই যে বিপুল পরিমাণের অসভ্যতা, নোংরামো, মদ খাওয়া, একটা একটা অদ্ভুত কালচারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, মোটর বাইকের ঘরঘরানি এবং তাদের একটা রোষ, এই যে পুরো কালচারটা, এই কালচারটা কোনোভাবে ওকে অতর্কিতে আক্রমণ করে। এবং আমি শিওর এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা হতেই পারে না, এটা বিচ্ছিন্ন ঘটনা হতেই পারে না। আমরা হাতরাসটাকে যদি বা বলতে পারি বিচ্ছিন্ন ঘটনা, এটাকে আমি বিচ্ছিন্ন ঘটনা বলতে পারি না, আমি অন্তত মনে করি না। কারণ একটা মেয়ে যে ওখানে রয়েছে, থাকছে, তাকে নাইট ডিউটি দেয়া হচ্ছে, সেটা কতজন জানতে পারে, কতজন? আমি তুমি কি জানতাম ওরকম একটা মেয়ে আছে ওখানে, ঠিকই, তাকে নাইট ডিউটি দেয়া হচ্ছে? তাই না তো? ঠিকই। তাই তো, মানে কোনো দুষ্কৃতী তো বাইরে থেকে এসে হঠাৎ করে করেনি, মানে অজানা লোক তো জানা লোকের মধ্যে পড়েছে, যে যাকে জানতো ধরেছে ওখানে আমাদের। থাকবে, ও যে জানতো যে ওই ঘরে হ্যাঁ, ঠিক যে রাজ্য রয়েছে। সরকার যে যে ছেলেটিকে ধরেছে, সঞ্জয় রায় হ্যাঁ, সম্ভবত নাম। হ্যাঁ, সে ও বিহারের ছেলে বোধহয়। তো ও, ওকে যখন ধরেছে, এবার ও যখন এক নম্বর মানে ভিকটিম, এবং আরো তার সঙ্গে আরো যারা জড়িত আছে সেটা ছেড়ে দাও, তার মানে তাকেও চিনতো, চিনতো মানেই সেখানে একটা অভিসন্ধি আছে, তাই না? ঠিক। নিবেদিতা, ঠিক এইখান থেকে একটা প্রশ্ন ভীষণভাবে আসে, সেটা হচ্ছে যে সঞ্জয় রায় একটি অত্যন্ত সামান্য মানুষ, সে সিভিক ভলেন্টিয়ার, তার সেই অর্থে কোনো সে বড় কিছু তার যোগাযোগ অমুক তমুক প্রভাবশালী মানুষ নয়, সে সাংঘাতিক। কিন্তু সঞ্জয় রায়েরকে যখন অ্যারেস্ট করা হলো, বা তার আগে যে ঘটনা ঘটলো তাতে মনে হচ্ছে যে অনেক কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা হলো। তো এইটা সাধারণ মানুষের কাছে বড় প্রশ্ন, যে সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য তো নিশ্চয়ই এত বড় কাণ্ড করা হবে না। এত বড় কাণ্ড, সঞ্জয় রায়ের মতো একটা অত্যন্ত ছোট্ট মানুষ, তাকে বাঁচানোর জন্য কেন এত কাণ্ড করা হবে, কেন এত প্রমাণ লোভ, এফআইআর এড়িয়ে? যে তদন্ত পদ্ধতি নিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি বলছে যে তিনি 30 বছরের জীবনে এরকম কখনো তদন্ত দেখেননি। হ্যাঁ, এফআইআর পোস্টমর্টেমের পরে গিয়ে করা হচ্ছে। তো এইটা তো শুধু সঞ্জয় রায়ের জন্য করা হবে, এটা তো ভাবতে খুব কষ্ট হয়। আর যদি সত্যি সঞ্জয় রায়ের জন্য করা হয়ে থাকে, তাহলে তো সেটা অভাবনীয় শুধু না, সেটা আরো ভয়ঙ্কর, যে সঞ্জয় রায়কে বাঁচানোর হুম। জন্য এত বড় কাণ্ড করতে হচ্ছে। একটি মেয়ে, একটি চিকিৎসক তরুণীকে যেখানে হত্যা হয়েছে। হ্যাঁ, তো সেই জন্য মানুষের মধ্যে এত প্রশ্ন, এত রাগ, এত ক্ষোভ কিন্তু মানুষের মধ্যে আমার একদমই, মনে হয় এত হয়েছে, যে এত একদমই, প্রশ্ন কেন, একদমই। এত প্রশ্ন কেন? একটা ঘটনা ঘটেছে, ঘটনার পরিপ্রেক্ষিতে সরকারের যে আমরা করদাতারা যে টাকা দিয়ে পুলিশকে রেখেছি, সরকারকে আমরা আমাদের নির্বাচিত করেছি, তারা সঙ্গে সঙ্গে সেটাকে খুব স্বচ্ছভাবে, স্বচ্ছতার সঙ্গে তার তার তদন্তকে শেষ করবে। কিন্তু এখানে কিন্তু সেটা দেখা গেল না বলেই এত প্রশ্ন কিন্তু সামনে এসছে। এবার তোমার কাছে আমার এটা জানার, যে এই যে তারপরেই যে ঘটনাটা ঘটলো 9 তারিখের পরে 14 তারিখের রাতে, আমরা সবাই দেখলাম যে একটা ঐতিহাসিক একটা মহিলাদের একটা স্বতঃস্ফূর্ত নেমে পড়া রাস্তায়, রাত দখল করা, রাত দখলের লড়াই। সেই লড়াইতে আমরা দেখলাম সব বয়সের, শুধু ছোট মেয়েরা নয়, তোমার আমার মতো বয়সের নয়, একদম এত বৃদ্ধ যারা হাঁটতে পারেন না, তা কোথাও কি তারা সমস্ত মহিলারা একটা কোনো জায়গায় নিজের জীবনের সঙ্গে কোথাও মিল পেল, যে এরকম ঘটনার মধ্যে কর্মস্থলে বা তাদের জীবনে, তাদের মেয়েদের, তাদের বাড়ির লোকের কোথাও কি করে একটা মিল পেল, তার জন্য তারা সেই আন্দোলনটা এখনো টেনে নিয়ে যাচ্ছে। একদমই মিল তো পেলো, ডেফিনেটলি মিল পেলো।
নয়তো কি ওই কথাটা হতো, পুলিশ তুমি যতই করো তোমার মেয়েও হচ্ছে বড়। এই যে তোমার মেয়েও হচ্ছে বড়, এত সুন্দর একটা কয়নেট, মানে এটা শুধু পুলিশ কেন, সবাইকেই বলা যায় যারা অন্যায় করছে তাদেরকেও। তার কারণ এটা হয়েছে পুলিশদের নিয়ে বলে আমি ঘটনাটা বললাম, আমার হ্যাঁ, এটা বক্তব্য নয়, আমি জাস্ট উল্লেখ করার জন্য বললাম। এই যে মেয়েদের জাগরণ, এটাকে তুমি নবজাগরণও বলতে পারো। তার কারণ হচ্ছে যে আমার ঠিক আগের জেনারেশন, আমার মারা, বা তারও আগের জেনারেশন, আমার ঠাকুমা দিদিমা, বা তারও আগের জেনারেশন তো কল্পনা করতে পারতো না এই ঘটনাটা। মানে ঘটনাটা যদি হতো, তাহলে তার বিরুদ্ধে মেয়েরা যে রুখে দাঁড়াবে, এটা কি কল্পনা করা যেত? হতো না। একদমই না। আমাদের আগের জেনারেশনকে রান্নাঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো, তাই তো? আমাদের জেনারেশনকেও বেশিরভাগ রান্নাঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। তাদের প্রাথমিক কাজ হচ্ছে রান্না করা বেসিক্যালি, হ্যাঁ। এবং বাইরের জগৎটা তাদের কাছে বন্ধ করা, কারণ পুরুষ খেটে খুটে টাকা নিয়ে আসবে এবং মেয়েরা বাড়িটা সামলাবে, এবং এই যে অত্যাচারটা সেটা বাড়ির মধ্যেই হবে। হুম, যে অত্যাচারটা, যে যে সহন, মানে সহ্যটা যেটা যেটা হবে, যে পাবে সে বাড়ির মধ্যেই পাবে। বাড়ি। এবার মেয়েরা যখন বাইরে বেরোলো, তখনই তো তাদের মধ্যে এই জিনিসটা হলো। আজকে একটা মেয়ে ডাক্তার হচ্ছে, তাকে তো বাইরে বেরিয়ে জগতে কাজ করতে হবে। এবং যত মেয়েরা বেরোবে সুব্রত, আমি বলছি এটা একটা নবজাগরণের পাঠ। এটা কিন্তু একটি মেয়েকে হিসেবে ধরলে হবে না, কারণ এই মেয়েটা হয়তো একটি, যাকে আমরা ধরলাম। বলা যায় না এরপরে হয়তো আরো এরকম মেয়েদের বলিদান দিতে হবে। যেমন ধরো, যখন স্বাধীনতা সংগ্রাম হয় আমাদের দেশে, যে কোনো দেশেই যখন স্বাধীনতা পায়, তখন তো একটা ছোট স্ফুলিঙ্গ দিয়ে শুরু হয় একদম। এবং সেটা আস্তে আস্তে বাড়তে থাকে। তো আমি মনে করব এই যে মানে স্বতঃস্ফূর্ত ভাবে বেরিয়ে আসা, এই যে একটা মেয়ের জন্য এত মেয়ে, এত লক্ষ মেয়ের স্বতঃস্ফূর্ত ভাবে বেরিয়ে আসা, এটা হচ্ছে একটা মানে, যারা ধরো বাইরের জগতে কাজ করে, যারা করেন না, হ্যাঁ, যারা বৃদ্ধা, যাদের জীবনের অনেক ইচ্ছে ছিল তারা পারেননি, তাদেরও বেরিয়ে আসা কিন্তু তাদের ভেতরের সত্তাটাকে জাগিয়ে তোলা। এইটা কিন্তু আমি তোমাকে বলবো, নিজেদের দ্বীপটাকে জ্বালিয়েছে তারা। এই বেরিয়ে আসাটা মানে হচ্ছে তাদের নিজেদের দ্বীপটাকে তারা জ্বালিয়েছে। এই মেয়েটি একটা উপলক্ষ। তার কারণ তুমি চিন্তা করো, একটা মানে এইরকম নির্মমতম এবং এরকম একটা ভয়ঙ্কর কাণ্ড, যেটা ধরো একটা কেউ যদি একটা স্কুলে গেল, স্কুলটা সেফ আমরা জানি, ঠিক আছে, এবার স্কুলে রেপ হচ্ছে। এবার একটা অফিস আমরা জানি, সে একটা 30 বছরের 31 বছরের মেয়ে, তার যথেষ্ট তার জ্ঞান বুদ্ধি বিচার বুদ্ধি আছে, সে মানুষকে সারিয়ে তুলছে, সে মানুষের জীবন দান করছে, সে খুন রেপ হচ্ছে। তাহলে বাকিদের কি না হতে পারে? এখন যদি আমরা না জেগে বেরোই, তাহলে আর কবে বেরোবো? আর কবে? কবে বেরোবো বলো? আর কবে? যেটা অরিজিৎ চেয়েছে একদম, যে আর কবে, যে আমরা একদম আমরা মানে যে দোষীকে চোখের সামনে দেখতে চাই, এই মেয়েটির দোষীকে আমরা চোখের সামনে দেখতে চাই। ওই সঞ্জয় রায় বলে আমাদের চেপে। এবার আমি তোমাকে একটা কথা বলি, তুমি দেখবে, তুমি জিজ্ঞেস করছিলে এক্ষুনি যে কেন সঞ্জয় রায়ের জন্য এত এত উঠে পড়ে লাগা, কেন ওকে আটকানোর জন্য। এটা খুব সিম্পল ব্যাপার, এটা তুমিও বুঝতে পারো। বড় ধরো একটা বিরাট বড় চালের বস্তা, ঠিক আছে, সেখানে একটা ছোট্ট ফুটো হয়েছে। এবার ফুটো হলে কি হবে? এবার হড়হড় করে তো সমস্ত চালটা বেরিয়ে বস্তাটা তো একদম খালি হয়ে যাবে। খালি হয়ে যাবে। তো যদি না কেউ চালের ছোট বস্তাটাকে রিফু করে দেয় না, তাহলে পুরো বস্তাটা বেরিয়ে পড়বে সুব্রত। সেই জন্যই যদি ওকে তাড়াতাড়ি করে, মানে ওকে মানে বলে না, একটা কালো কুকুর বানাও আর তাকে মেরে ফেলো, হ্যাঁ, ওকে সেই কালো কুকুরটা বানিয়ে মেরে ফেলে তুমি বাবা বস্তাটা রিফু করে ফেললে, আর ওখান থেকে কিছু বেরোচ্ছে না। জিনিসটা তাই হয়েছে, সবাই বুঝতে পেরে গেছে। এইটাই যে সবাই এটা এটাই হচ্ছে বুঝতে ব্যাপার। পেরেছে যে এখানে কিছু ধামাচাপা দেওয়া হচ্ছে, একটা বড় কিছু ধামাচাপা হচ্ছে। হ্যাঁ, এখানে জাস্টিসটা অনেক বড় অর্থে চলে আসছে, যে জাস্টিসটা শুধু এই একটি লোককে সামনে দাঁড় করিয়ে দিয়ে আমার এবং ফাঁসির দাবি করলাম বা ফাঁসি দিয়ে দিলাম, তাতেই যে ওটা না। সমাজের মেয়েরা নিরাপত্তা পেয়ে যাবে তেমন তো নয়, পুরো সিস্টেমটা বেরিয়ে আসছে। হ্যাঁ, একের পর দোষ এক ভিডিও 100টা। ভাইরাল হয়ে যাচ্ছে, যে ভিডিওগুলোর জন্য হ্যাঁ, কলকাতা পুলিশকে তার ব্যাখ্যা দিতে নাজেহাল হতে হচ্ছে। হ্যাঁ, 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 তার রাজি ছবি হতে তার হচ্ছে। ভাইরাল হ্যাঁ, হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আমি নিবেদিতা এরপরে তোমার কাছে যে প্রশ্নটাতে আসবো, সেটা হচ্ছে যে এই যে মেয়েদের সবাই নেমে পড়া, প্রায় শাসক দলের কাছে প্রায় অর্ধেক আকাশ মাথায় ভেঙে পড়া প্রায় হয়েছে। হ্যাঁ, তার ইয়ে দেখা যাচ্ছে তার না, ছেলেরাও নেমেছে কিন্তু। ছেলেরাও নেমেছে, কিন্তু আমি মূলত ছেলেরাও যেহেতু নেমেছে। লড়াইটা বলছি, সেটা তাদের হ্যাঁ, তাদের মেয়েদের, হ্যাঁ, লড়াই, হ্যাঁ, তারাই সামনে থাকবে, ছেলেরা তার পাশে থাকতে পারে, তারা যারা সামনে আছে। এই হ্যাঁ, হ্যাঁ এই দাবিতে সব যারা একসঙ্গে তারা
সমর্থন যারা জানায় তারা পাশে থাকবে। কিন্তু আমি বলছি মেয়েদের এই যে এগিয়ে আসা প্রত্যেকটা ক্ষেত্রে, গ্রামেগঞ্জেও মেয়েরা এগিয়ে আসছে, তাতে শাসক দলের কাছে যে অস্বস্তি সেটা নানাভাবে প্রকাশ পেয়ে যাচ্ছে। সেটা কখনো সুখেন্দু শেখর রায় বা শান্তনু সেনের মতো নেতারা বেগরবাই করছে, বা জওহর সরকার, বা কখনো তার দলের মুখপাত্র নিজে বলছেন না প্রশাসন এগুলো ঠিক করেনি, কখনো দলের দ্বিতীয় শীর্ষ ব্যক্তি কখনো তিনি একদম চুপ করে যাচ্ছেন। সম্প্রতি যেটা আমরা দেখতে পাচ্ছি, সম্প্রতি সঞ্জয় ঘোষকে কেন অ্যারেস্ট করা হচ্ছে, অ্যারেস্ট করা, হ্যাঁ, তারপরে তিনি বলেছেন, তারপরে সর্বশেষে বলেছেন, এবং সেই অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রীর একটা ফোঁস করার কথা নিয়ে তিনি পরে অবশ্যই সেটাকে অন্য ব্যাখ্যা দিয়ে অন্যদিকে নিয়ে গেছেন। তারপরে দেখা যাচ্ছে একদম দিকে দিকে, প্রথমে একটু অল্প হচ্ছিল, দিকে দিকে যেটা হচ্ছে শাসক দলের ছোট মাঝারি বা একদম 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 নিম্ন নিচের দিকে তৃণমূল স্তরের নেতারা, তারা মেয়েদের প্রতি এবং যারা বিরোধিতা করতে রাস্তায় নেমেছে তাদের প্রতি অত্যন্ত সমস্ত শুধু হুমকি নয়, অসম্মানজনক কথা বলছে। যেমন তুমি দেখেছো কালকেই যেটা ঘটেছে, আজকেই টিভিতে এসছে, যে যা প্রতিবাদী যে সমস্ত মহিলাদের ছবি তারা বিকৃত করে তাদের বাড়ির সামনে টাঙিয়ে দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটু তো ফোর্স করতে, আমরা যদি ফোর্স করে আগামীকাল বাড়ির দেওয়ালে গিয়ে আপনার মাকে এবং বোনকে উৎসাহ সাজিয়ে যদি আপনার দেওয়ালে টানিয়ে দিয়ে আসি, পর্দা খুলে দরজা খুলে ওই পোস্টারটা আপনি খুলতে পারবেন না। এই প্রতিবাদ মঞ্চে দায়িত্ব নিয়ে বলে গেলাম, সেদিন সামনে আসছে। আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো, শুনে রাখবেন আজকে দাঁড়িয়ে বলে গেলাম, সাবধান হয়ে যান। বিকৃত করে দেওয়া কথাটা অত্যন্ত খারাপ। বিকৃত মানে তো শুধু একটু হয়তো আমরা ছোটবেলায় অমুকের গোঁপ এঁকে দিতাম এমন হবে না। হ্যাঁ, কি বিকৃতি হবে সেটা আমরা বুঝতে পারছি। হ্যাঁ, আমরা কি ধরনের বিকৃতি হবে, এই ভয়ঙ্কর কথাগুলো মহিলারা কিভাবে রিয়াক্ট করবে, এটা তুমি একটু বলো যে এটা কিভাবে তুমি একজন মহিলা হিসেবে এটা করবে। দেখো, আমি তোমাকে একটা কথা বলি, ব্যাপারটা হচ্ছে যে বেসিক ব্যাপারটা হচ্ছে মহিলারা বাইরের জগতে আসছে এবং তারা সমানাধিকার চাইছে, তারা অর্থনৈতিকভাবে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে, এবং অর্থনৈতিকভাবে তারা যত ইন্ডিপেন্ডেন্ট হবে, যাদের আকাশ যত মুক্ত হবে, তারা মন যত মুক্ত হবে, তত তারা তাদের অধিকারটা বুঝে নেবে। কিন্তু তাদের আর দাবিয়ে রাখা যাচ্ছে না, মানে তাদেরকে বলবো আমি এটা করো, তারা সুসুর করে করবে, এটা কিন্তু হবে না। হ্যাঁ, আমরা জানি আমাদের ভারতবর্ষে এমন স্টেটও আছে যেখানে মেয়েরা আইএএস অফিসার হওয়ার পরেও ঘোমটা দিয়ে, আধখানা ঘোমটা দিয়ে চা নিয়ে শ্বশুর মশাইয়ের কাছে গিয়ে পিতাজি বলে দাঁড়াতে বাধ্য হন। হ্যাঁ, এরকম আছে তো আমাদের স্টেট, আমাদের আছে এরকম স্টেট ভারতবর্ষে। তো আমি বলছি যে সেখানে মনুবাদী সমাজে সেটাকে খুব গৌরবান্বিত করা হয় যে দেখো আইএএস হয়েও বাবা দেখেছো ঘোমটা দিয়ে চা দিচ্ছে শ্বশুর মশাইকে, মানে সেটাকে খুব গৌরব করে দেখা হয়। এবং সবচেয়ে বড় কথা, আমি ওটাতে পরে আসছি, আগে তোমার প্রশ্নের উত্তরটা দিই। সেটা হচ্ছে যে এই যে আজকে এই যে মেয়েটি ঘটনাটি ঘটলো এবং সবাই বেরিয়ে এলো, এটা কিন্তু এইটা বেরিয়ে এলো কিন্তু আজকে বেরিয়ে এলো, এই বেরিয়ে আসাটা কিন্তু অনেক আগে থেকে শুরু হয়েছে। মানে আমরা যদি দেখি সেই দিনের রাত্রিটা, সেই দিন রাত্রিটা কিন্তু একটা রাত্রির নয়, অনেক বছরের রাত্রির ফল ওই রাত্রিটা। হ্যাঁ, ওটা কিন্তু কোনো মানে ভেতরে আবেগ, মানে একটা whimsically দেখতে চলে গেলাম তা কিন্তু নয়, অনেক দিন ধরে সাপ্রেস হতে 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 তুমি বলতে পারো একটা মানে জেগে ওঠা। ওটা জেগে উঠেছে মেয়েরা। এইবার মেয়েদের যে জেগে ওঠা শুরু হয়েছে এটা তো মানুষ বুঝতে পেরে গেছে। এবার ঠিক যেরকম হাতরাসের সময় মানুষ মোমবাতি নিয়ে বেরিয়েছিল, এটা জনগণ বেরিয়েছিল, এটা কিন্তু শুধু মেয়েরা বেরোয়নি। এবার কিন্তু শুধু মেয়েরা বেরিয়েছে বলে দাবি করা হচ্ছে, যদিও পুরুষ ছিল কিন্তু বেসিক্যালি মেয়ে বলা হচ্ছে, তাই তো? ফলে এই যে নারীদের যে জাগরণটা, এবং তাতে যদি বিকৃত করে, এবার নারী মানে কিন্তু তুমি যদি নারী ধরো তাহলে একটু অসুবিধা হয়ে যাবে। নারী মানে তোমাকে বুঝতে হবে ক্ষমতা, অক্ষমতা, পুরুষ, যৌনতা সবকিছু এর মধ্যে আছে। মানে যে মেয়েরা ওপর দিকে উঠতে চাইছে, ক্ষমতা তার দিকে নিচে নামিয়ে দিতে চাইছে, সে যে ক্ষমতা সে কিন্তু নারীও হতে পারে, পুরুষও হতে পারে। আমরা এরকম মনে করার কোনো কারণ নেই একজন নারীকে একটি পুরুষও নিচে নামাচ্ছে না। আজকে যে মহিলা বললেন যে আগেকার দিনে নাকি, মানে আমাদের সময় না, একটা সময় তো মেয়েরা কোলে বসে
পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা দেন। হ্যাঁ, হ্যাঁ, সেই মহিলাকে আমি কখনো নারী বলবো না, সেই মহিলাকে আমি ক্ষমতা বলবো। হ্যাঁ, খুব ভালো বলেছেন। কারণ কোনো নারী, হ্যাঁ, সেই কোনো নারী আর একটা মেয়ে সম্পর্কে এই শব্দটা মুখ দিয়ে উচ্চারণই করতে পারবে না, তাই না? কোলে বসে পরীক্ষা দিত মানে সে আজকে ক্র্যাক করে এসে এসে পরীক্ষা দিচ্ছে, তাকে কোলে বসতে বাধ্য করা হয়েছিল কেন? যদি কোলে বসে পরীক্ষা দিত তুমি জানতেই, আপনি যদি জানতেনই তাহলে আপনি প্রতিবাদ করেননি কেন? তাহলে আপনি কেমন নারী? তার মানে একটা হচ্ছে যে ক্ষমতায় থাকছে সে নারী হতে পারে, পুরুষ হতে পারে, যা ইচ্ছে হতে পারে, তাই তো? সে নারীকে অত্যাচার করছে। বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে যে আইআইটির ছাত্রী, আইআইটির মতো একটা সব থেকে বড় যেটা যেটা আমাদের দেশের গর্বের প্রতিষ্ঠান বলে মনে করি আমরা, হ্যাঁ, হ্যাঁ, সেই বেনারস হিন্দু ইউনিভার্সিটির মধ্যে যে আইআইটিটা আছে, বেনারস হিন্দু ইউনিভার্সিটির আইআইটি, সেখানের একটি ছাত্রীকে 9 মাস আগে যারা তার পুরুষ বন্ধুর সঙ্গে সে রাত্রির বেলায় ঘুরছিল ক্যাম্পাসের মধ্যে, তাকে গান পয়েন্টে রেখে তারা 3টি ছেলে যে রেপ করলো এবং তার ছবি তুলে রাখলো, তাকে দিল, সেই 3টি ছেলেকে গ্রেপ্তার করার জন্য 2 মাস বিএইচইউ ছাত্রছাত্রীদের বিক্ষোভ জানাতে হয়েছিল। যে যে বেনারস আমাদের প্রধানমন্ত্রী নির্বাচনী ক্ষেত্র, সেখানে তারা 2 মাস পরে সেই 3 জনকে গ্রেপ্তার করার পরে দেখা গেল তারা 3 জনই বিজেপির আইটি সেলের সদস্য এবং প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের ছবি আছে। এবং তখন পরিষ্কার হলো যে তারা মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে কাজ করতে চলে গেছিল এই ঘটনা সেরে। তো তারপরে তাদের 2 মাস 3 মাস পরে তাদের সিসিটিভির ভিত্তিতে গ্রেপ্তার করা হলো এবং গ্রেপ্তার করার 9 মাস পরে এত দুর্বল তদন্ত হলো যে গত 29শে আগস্ট, এই কয়েকদিন আগে, 3-4 দিন আগে, তাদের 3 জনের মধ্যে 2 জন জামিন পেয়ে গেছে। তো যারা আজকে এখানে ফাঁসির দাবি করছে, যারা বলছে, তো এগুলো কি বলবে যে শাসকের সেই দম্ভের কথা তুমি যে বললে, যে একটি মহিলা কেন রাত্রির বেলায় সে পুরুষ বন্ধুর সঙ্গে বেরিয়েছে, বা সেই নির্ভয়া কাণ্ডের প্রতিচ্ছবি, এটা তো দেখছি যেখানে যে শাসক আছে, যারা শাসক আছে তারা কিন্তু তাদের সামনে আয়না ধরার সময় এসে গেছে। আমার মনে হয় মহিলাদের এই কাজটা সবার আগে করতে হবে। আচ্ছা, এখানে একটা কথা বলি সুব্রত, মানে আর কিছু বলবে কি? না বলি? না, এটা তো আমাদের আড্ডা, আমাদের, হ্যাঁ, তুমি বলো। হ্যাঁ, হ্যাঁ, আবার শেষ হয়ে যাচ্ছে সময়, আমি তোমাকে, আচ্ছা, বলছি যে আমি দুটো বিষয় বলবো এখানে। সেটা হচ্ছে যে আমরা এরকম কিন্তু ধরো বিভিন্ন স্টেটে নানা রকম ভয়াবহ ঘটনা শুনেছি। আমাদের স্টেটেও কিন্তু বিক্ষিপ্ত ভাবে নানা ঘটনা শুনেছি, ঠিক শুনি আমরা, মাঝে মধ্যে শুনি তো। আচ্ছা, এরকমও শুনি যে মুখে অ্যাসিড দিয়েছে এবং অ্যাসিড দেওয়ার পর সে অ্যারেস্টেড হয়েছে এবং তারপর সে কিন্তু তার পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে। খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, ঠিক হ্যাঁ, এই অ্যাসিড যাদের মেয়েদের দিয়েছে তারা তো আইডেন্টিফাই করেছে এই লোকটা অ্যাসিড দিয়েছে, হয়েছে তো, এবং সেও কিন্তু রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এই যে মানে ধরো মোলেস্ট করছে, রেপ করছে, এই যে করছে, এবং তারা যে নির্দ্বিধায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এই ভেবে যে আমরা তো জামিন পেয়ে যাব। হ্যাঁ, আমরা তো জামিন পেয়ে যাব, আমরা যতই অন্যায় করি না কেন জামিন পেয়ে যাব। এবং কেউ কেউ জানে আমরা শুধু জামিনই পাবো না, আমরা চাইলে আমরা সংসদে গিয়েও বসতে পারি এবং সম্বর্ধনাও পাবো। মানে তাহলে তো প্রত্যেকটা মেয়েকে ফুলন দেবী হয়ে যেতে হয়, দাঁড়িয়ে থেকে গান পয়েন্টে মেরে দিতে হয়, তাই না? যদি তুমি আইন হাতে নিয়ে নেয় কেউ, তাহলে তো মানে দেশটা কি হবে বুঝতে পারছো। এবং অচিরে যদি এই যে মেয়েদের বিকৃত ছবি টবি দেয় এবং মেয়েরা যদি কিছু অন্যায় করে বসে, তাহলে কি সেটা খুব ভালো? এই যে হুমকি যদি বলো, এটা আমি তোমার তরফ থেকে হুমকি দিচ্ছি। আচ্ছা বলো তো, একটা মেয়ে যদি সে মনে করে আমাকে যে যা করতে আসবে আমি তার বিরুদ্ধে আমি সেভাবে, আজকে তুমি যে বলছো যে স্প্রে রাখো, কয়লার তোমার শুকনো লঙ্কার গুঁড়ো রাখো, ইত্যাদি রাখো, সে কি বলবে যে তাকে অ্যাটাক করবে ঘুমন্ত, যে তুমি দাঁড়াও আমি শুকনো লঙ্কাটা বার করি? তা তো হবে না। তার মানে কি? তার মানে সমাজটা এমন ভাবে পচে যাবে যে মেয়েরা আর সিকিউর ফিল করবে না। তাই তো দাঁড়িয়েছে। আমরা এতদিন জানতাম পশ্চিমবঙ্গের মতো, কলকাতার মতো এত সেফেস্ট প্লেস বোধহয় কোথাও নেই। এই ঘটনা সেটাকে নগ্ন করে দিয়েছে, এই ঘটনাটাকে সেটা ঢাকনি খুলে গেছে, ভয় পাইয়ে দিয়েছে, একদম ভয় পাইয়ে দিয়েছে এবং মনে করিয়ে দিয়েছে যে এই স্টেটটা আর অন্য স্টেটের থেকেও কিছু আলাদা রইলো না। এবং তাহলে কি আমাদের দূষণ আসতে চলেছে? আমার তো এটাই ভয় করছে। এই প্রসঙ্গে আমি একটা কথা বলে শেষ করি যে কালকে যখন মহিলারা রাতের বেলা প্রতিবাদ জানাচ্ছে ধর্মতলায় বসে, সেইখানে 2টি ঘটনা, একটা ছেলে ধরা পড়েছে, সেইখানে 2টি নারীকে নিগ্রহ করা হয়েছে।
আচ্ছা, আমি যেটা মেইনলি বলতে চাইছি সেটা হচ্ছে যে সেই দিনের যে 14 তারিখের যে বেরিয়ে পড়াটা, রাতের ইয়েটা, সেটা যে আস্তে 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 বড় রূপ নিচ্ছে, মানে কি হচ্ছে যে একটা দেখো যে তুমি প্রত্যেক দিনই কোনো না কোনো মিছিল, কোনো মানে বিচ্ছিন্ন ভাবে লোকে বলছে, অনেকেই বলছে যে পুজো আসছে, এটা বন্ধ হয়ে যাবে, তারপর ভাইফোঁটা, কালী পুজো যাচ্ছে, এটা শেষ হয়ে যাবে। আমার সেটা মনে হয় না, হয়তো একটু থামবে কিন্তু আবার হবে। কেননা এই জাগরণ কখনো মানে থামার মানে দিকেই মারায় না, এটা যখন শুরু হয়েছে সেটা হবেই। এক, তুই হচ্ছে অপর্ণা সেন কালকে যে কথাটা বলেছেন যে আমি হয়তো এই যে নারী পুরুষের সমান অধিকার দেখে যেতে পারবো না, হুম, কিন্তু এটা যখন আরম্ভ হয়েছে, এই এই জিনিসটা কিন্তু এগোতে থাকবে। এটা আর পিছন পিছন দিকে আসার কোনো রাস্তা নেই, মানে এটা ওয়ান ওয়ে এর মতো। হ্যাঁ, মানে যখন জিনিসটা এগোতে শুরু করে, অনেক দিন ধরেই তো এগোচ্ছে, আর এইটাতে একটা রূপ নিয়েছে, এটা কিন্তু এগোতেই থাকবে যতদিন না তার সত্যি সত্যি তার সমান তার আকাশটা তারা পায়। হ্যাঁ, দুটো ফিলিং আমার হচ্ছে, একটা ফিলিং হচ্ছে ভীষণ আনন্দ হচ্ছে এটা ভেবে যে এখনো মানুষ প্রতিবাদ করতে জানে, এখনো মানুষের মধ্যে আবেগ আছে, মানুষের প্রতি মানুষের ভালোবাসা আছে। যে ডাক্তার বলেছেন, সিনিয়র ডাক্তার, যদি জুনিয়র ডাক্তারের সঙ্গে কোন রকম কিছু করা হয় তাহলে আমরা গণ রেজিগনেশন দেব, মাস রেজিগনেশন দেবো, এই কথাটা বলার মতো ধক অনেকদিন আমি কাউকে দেখিনি। ঠিক। এটা যে শুনেছি, এটা আমরা ফিল্মে থেকে পেয়ে আমরা বুঝতাম যে হ্যাঁ, দুষ্টের দমন শিষ্টের পালন এরম হতো, কিন্তু এটা যে সত্যি সত্যি চোখের সামনে দেখতে পাচ্ছি যে একটা মিটিং এ একজন সিনিয়র ডক্টর বলছেন, এটা দেখে আমার ভীষণ ভালো লাগছে। ভালো লাগছে কথাটা বলছে এই কারণে, মানবিকতার দিক থেকে ভালো লাগছে। কিন্তু সত্যি তো মেয়েটা তার জীবন দিয়ে আজকে যেটা করে গেল, তার জন্যই তো এই ঘটনাটা ঘটে গেল। সেই জন্য মেয়েটাকে আমার অকুণ্ঠ প্রণাম, এবং কি বলবো, তার আত্মার শান্তি কামনা করি। এবং সত্যি বলছি, যদি 1%ও নারী স্বাধীনতার 1 ইঞ্চিও যদি এগিয়ে থাকে, তাহলে বলবো এই মেয়েটার নামটা ইতিহাসে থাকা উচিত। কারণ এই মেয়েটির জন্যই কিন্তু অ্যাকচুয়ালি নারী স্বাধীনতার একটা এই রূপ আমরা দেখতে পাচ্ছি। চমৎকার, তুমি এটা খুব সুন্দরভাবে যুক্তি দিয়ে বুঝিয়ে বললে এবং মেয়েদের সমস্যার কথাটাও বললে। যারা এই অনুষ্ঠানটা পুরো দেখলেন, আমি তাদের সবাইকে অনুরোধ করব যে আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে, আপনারা যা মনে করবেন নিঃসংকোচে কমেন্ট বক্সে লিখে জানান। এবং এরকম যাতে আরও অনুষ্ঠান আমরা করতে পারি, সেই জন্য অবশ্যই এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখবেন। নিবেদিতা, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাদের এই তোমার সময়, মূল্যবান সময় আমাদের দিলে। আর আপনারা যারা দেখলেন তাদের সবাইকে নমস্কার।